মধ্যপ্রাচ্যে আগুন লাগলে সেই তাপ যেন বাঙালির ঘরে ঘরে লাগে। এই যেমন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বাজতেই আমাদের দেশে তেলের পাম্পগুলোতে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। যদি অলিম্পিক গেমে তেল সংগ্রহকারীদের জন্য পুরস্কার থাকতো, তাহলে বাংলাদেশি মানুষদের ঝুড়িতে থাকতো ডজনখানেক গোল্ড মেডেল। ভাব থেকে মনে হচ্ছে যেন কাল থেকে পৃথিবীতে আরে এক ফোঁটা তেলও থাকবে না। বউ চলে গেলে বউ চলে আসবে, কিন্তু তেল জমা না রাখলে ভবিষ্যতে তার পাওয়া যাবে না। আসলে কি এই যুদ্ধে আমাদের তেলের ভান্ডার শুকিয়ে যাবে, নাকি আমরা শুধুই প্যানিক করে সিন্ডিকেট মামাদের পকেট ভারী করছি? আর যদি সমস্যা হয়, তাহলে এই গ্যারাকল থেকে বাঁচার উপায়টা কি? মানুষ যে ভয় পাচ্ছে তার পেছনে একটা জিওপলিটিক্যাল রিজন অবশ্যই আছে। আন্তর্জাতিক ম্যাপে একটা সরু রাস্তার নাম হলো হরমুজ প্রণালী। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর ডেটা অনুযায়ী সারা বিশ্বের মোট সামুদ্রিক তেলের প্রায় 20 থেকে 30% এই একটা চিপাগুলি দিয়েই পার হয়। এখন ইরান বিশেষ কিছু দেশের জন্য এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, ফলে গ্লোবাল মার্কেটে তেলের সাপ্লাই চেনের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এটা কনফার্ম, সত্য কথা। কিন্তু কথা হলো, বাংলাদেশ তো আর ইরান বা আমেরিকা থেকে সরাসরি খুব বেশি তেল কিনে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এর ইম্পোর্ট ডাটা ঘাটলে দেখবেন আমরা মূলত তেল আনি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হলো গ্লোবাল মার্কেট। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বা ব্র্যান্ড ক্রুড এটার দাম বাড়লে বিপিসি কে বেশি দামে তেল কিনতে হবে, আর বেশি দামের তেল কিনলে দেশে একটু দাম বাড়বেই। সুতরাং জনগণের এই ভয়টা একেবারেই অমূলক নয়। কিন্তু এই আগাম তেল কিনে জমানোটা হলো এক ধরনের চরম বোকামি, অতিবুদ্ধির গলায় দড়ির মতো ঘটনা। ধরে নিলাম যুদ্ধটা শুরু হওয়ার পর এখন তেলের দাম আকাশে উঠলো। এর চেইন রিয়াকশন বা ডমিনো ইফেক্টটা তাইলে কেমন হবে? প্রথম ধাক্কাটা খাবে আমাদের পরিবহন খাত এবং বাজার দর। বাংলাদেশের ট্রাক চলে ডিজেলে, তো ডিজেলের দাম বাড়লে ট্রাক ভাড়া বাড়াবে, আর ট্রাক ভাড়া বাড়ালে কারওয়ান বাজারে আসা আলুর দাম, চালের দাম, বেগুনের দাম সব রকেটের গতিতে বাড়বে। অর্থাৎ পাম্পের তেলের দামের সাথে সরাসরি আপনার ডাইনিং টেবিলের ভাতের দামের সাথে কানেক্টেড। এটা বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বিবিএস এর ইনফ্লেশন বা মূল্যস্ফীতি ট্র্যাকিং মডেলের একটা বেসিক নলেজ। দ্বিতীয় ধাক্কাটা আসবে বিদ্যুৎ খাতে। বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিবি এর ফুয়েল মিক্স ডেটা অনুযায়ী আমাদের দেশে এখনো বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট ফার্নেস অয়েল বা ডিজেল দিয়ে চলে। তেলের দাম বাড়লে সরকার বাধ্য হয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেবে বা রেশনিং করবে। তার মানে কি? খুব সোজা, আমাদের সেই পুরনো বন্ধু লোডশেডিং এ কামব্যাক। যদিও লোডশেডিং এ বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, এটা নতুন করে বলার কিছু নাই। তারপরেও এর সাথে যুক্ত হবে রিজার্ভের চাপ। আন্তর্জাতিক বাজারে তেল কিনতে হয় ডলারে। তেলের দাম বাড়লে আমাদের এমনিতেই চাপে থাকা ডলার রিজার্ভের উপর এক্সট্রা প্রেশার বাড়বে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রিপোর্টগুলো দেখলে বোঝা যায় এই মুহূর্তে বাড়তি ডলার খরচ করাটা আমাদের ইকোনমির জন্য কতটা চাপের। অনেকগুলো সলিউশন এখানে আসলে বের করা যায়। ঘরে 2 ড্রাম তেল জমিয়ে রাখলে বৈশ্বিক সমস্যার সমাধান হবে না, উল্টো ফায়ার হ্যাজার্ড বা আগুন লাগার ঝুঁকি বাড়বে। আপনি আজকে 10 লিটার তেল কিনে বাসায় জমা রাখলেন, কাল মার্কেটে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ক্রাইসিস তৈরি হবে। সিন্ডিকেট তো এই সুযোগটাই খুঁজে। তাই আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনুন। আর পলিসি লেভেলে সরকারকে যেটা করতে হবে তা হলো আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তাৎক্ষণিক তেল না কিনে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে ফিক্সড প্রাইসে G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী চুক্তি বানাতে হবে। যেমন অলরেডি ভারত থেকে তারা ডিজেল অর্ডার করেছে। ছিল সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ডিজেল আমদানি করছে। এতে বিশ্ববাজারের দাম হুট করে বাড়লেও আমরা কিছুটা সেফ থাকবো।